সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা যারা ক্যাডেট কলেজের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ, তোমাদের প্রত্যেককে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। আমি কিছুদিন আগে একটি ভিডিও দিয়েছিলাম, হাউ টু আনসার টেল মি অ্যাবাউট ইউরসেলফ। আমি এখন দ্বিতীয় আরেকটি ভিডিও দিচ্ছি, সেটা হোয়াট ইজ ইউর ফেভারিট হবি। তো ক্যাডেট কলেজের ভাইভাতে সাধারণত এই প্রশ্নগুলি প্রায়ই করে থাকে। এই প্রশ্নগুলির উত্তরের মাধ্যমে তুমি ভাইভা বোর্ডকে বিভিন্ন দিকে ধাবিত করতে পারো। তোমার উত্তরের সাথে সাথে ভাইভা বোর্ডও সেই দিকে যাবে। এই জন্য আমি যেইভাবে তোমাদের উত্তরগুলি বলছি, এগুলি যদি তোমরা মনে রাখো, তোমাদের জন্য অনেক উপকার আসবে। সেই আমি আজকে আলোচনা করব হোয়াট ইজ ইউর ফেভারিট হবি, এই বিষয়টা কিভাবে তোমরা আনসার করবে সেটা। দেখো, আমাদের সাধারণ কমন হবিসগুলি কি কি থাকে। আমরা রিডিং বুক, সিঙ্গিং, রিসাইটিং, ড্রয়িং, ট্রাভেলিং, এবং কেউ কেউ বলে থাকে গার্ডেনিং, স্ট্যাম্প কালেক্টিং, সাইক্লিং, ড্রাইভিং, বার্ড রেয়ারিং, ইঞ্জিনিয়ারিং, এই ধরনের কমন হবিসগুলি আমরা সাধারণত বলে থাকি। আরও বিভিন্ন রকমের হবিস থাকতে পারে, তবে ভাইবার জন্য আমি তোমাদেরকে বলবো সব ধরনের হবিই থাকতে পারে, তবে সবচেয়ে ভালো হবি হচ্ছে রিডিং বুক। কারণ রিডিং বুকস পৃথিবীতে সবচেয়ে ভালো, কারণ হচ্ছে এর মাধ্যমে তুমি প্রচুর জ্ঞান আহরণ করতে পারো, এবং তুমি যদি একটা বই পড়ে থাকো তাহলে সেই বইয়ের মাধ্যমে তুমি সামনের দিকে ভালোভাবে এই ভাইভা বোর্ডকে নিয়ন্ত্রিত করতে পারবে। আর সিঙ্গিং যারা, সেগুলি নিয়ে আমি আলোচনা করব, ড্রয়িং নিয়ে আলোচনা করব। আরেকটা হচ্ছে কি, সাধারণত কেউ দেখা গেল যে জানে না আসলে ভাইভাতে কী বলবে, একটা বললেই তো হলো, বলবে যে গার্ডেনিং। গার্ডেনিং যদি তোমরা বলতে যাও, আসলে আমরা ম্যাক্সিমামই প্যারাগ্রাফ শিখেছি গার্ডেনিংয়ের উপরে, অ্যাকচুয়াল গার্ডেনিং আমরা করে থাকি না। তাহলে রিডিং একটা জিনিস পড়লাম, সেটা নিয়ে আমরা বললাম, এতে কিন্তু ভালো ফল আসে না। স্ট্যাম্প কালেক্টিং, এটা এক যুগে ছিল, এখন কিন্তু সেই স্ট্যাম্প কালেক্টিংয়ের যেই হবিটা এখন আর নাই। সাইক্লিং থাকতে পারে, হ্যাঁ আমি দুপুরের দিকে সাইকেল চালাই, এটা এক্সারসাইজের ক্ষেত্রে ভালো, তুমি এটা দিতে পারো, এটা দিয়ে এক ধরনের এক্সারসাইজটা কাভার হয়, এটা ভালো। তারপর ড্রাইভিং যদি বলে হ্যাঁ আমার ড্রাইভিং, আমি গাড়ি চালাতে পারি, এটাতে তোমাকে বেশি বাহবা দিবে তা না, কারণ ড্রাইভিংয়ে এই বয়সে ড্রাইভিং শেখাটা তোমাদের জন্য জরুরি না, এবং শিখলেও এটা ভয়াবহ হতে পারে। বার্ড রেয়ারিং, এটা এরকম দেখা যায়, কেউ কেউ বলে যে আমি পাখি পালন করি। সত্যিকার অর্থে যারা পাখি পালন করো তারা তোমরা দিতে পারো পাখি পালন। তারপরে কেউ বলে যে না, ইঞ্জিনিয়ারিং কী কাজ, যে আমি মোবাইল খুলে আবার নতুন করে লাগাতে পারি, তারপরে বিভিন্ন ইলেকট্রনিক্স দ্রব্য বানাই, কিছু জিনিস তৈরি করতে পারি, আরও অনেক ধরনের কাজ থাকতে পারে যা তোমরা নিজেরা করে থাকো। তো সত্যিকার অর্থে যদি তোমাদের এমন কিছু থাকে, তোমরা অবশ্যই বলতে পারো যে হ্যাঁ আমি এটা করি। এখন আসো যে যখন তুমি বলবা যে রিডিং বুক, এই বিষয়ে তোমার অনেকগুলি প্রশ্ন থাকবে, ভাইভা বোর্ড কিন্তু এর মাধ্যমে তোমার সামনের দিকে নিয়ে যাবে। তো প্রথমে জিজ্ঞেস করতে পারে তুমি কোন ধরনের বই পড়ো, হোয়াট টাইপস অফ বুক ইউ লাইক টু রিড। এখানে যে কোনো বই পড়লেই কিন্তু পড়া হচ্ছে না, তাহলে বই পড়ার ক্ষেত্রে কিছু ক্লাসিক বই আমাদের পড়ার থাকতে হবে, সেটা ভালো। আমরা যদি যে কোনো বলি হ্যাঁ 3 গোয়েন্দা আমি পড়ি, আবার আমি জেনারেল নলেজের বই পড়েছি, তারপরে কারেন্ট অ্যাফেয়ার্সের বই পড়েছি, এগুলিকে বই হিসাবে কল্পনা করা হচ্ছে না। কল্পনা করা হবে তুমি ক্লাসিক বই কী কী পড়েছো। তারপরে হুইচ বুক হ্যাভ ইউ রিড রিসেন্টলি, এই যে তাহলে প্রথম হচ্ছে ক্লাসিক বই কিভাবে, হ্যাঁ তুমি বলতে পারো যে আমি পথের পাঁচালী পড়েছি। তারপরে কোন ধরনের বই তুমি পড়তে ভালোবাসো, সেখানে তুমি বলতে পারো যে নোবেল পড়তে আমি ভালোবাসি, বায়োগ্রাফি পড়তে আমি ভালোবাসি, অথবা বলতে পারো যে সায়েন্স ফিকশন পড়তে আমি ভালোবাসি। এই জিনিসগুলি তুমি উল্লেখ করতে পারো। তাহলে সায়েন্স ফিকশন পড়লে সায়েন্স ফিকশন নিয়ে তোমাকে আলোচনা করতে হবে, তারপরে নোবেল বললে নোবেল নিয়ে আলোচনা করতে হবে, বায়োগ্রাফি যদি বলে বায়োগ্রাফি নিয়ে সহজ এই ব্যাপারগুলির মধ্যে। আর বায়োগ্রাফি পড়াটাই তোমাদের বয়সে খুব ভালো, কারণ বায়োগ্রাফি থেকে তোমরা যেই নলেজটা পাবা, যে আলোটা পাবা, এটা তোমার সারা জীবন কাজে লাগবে। তোমরা যদি একজনকে এই আইকন হিসাবে গ্রহণ করে নিতে পারো, সেই ক্ষেত্রে তোমার জীবনটা কিন্তু ওই দিকে ধাবিত হবে। এই জন্য বায়োগ্রাফিটাকে খুব গুরুত্ব দেওয়া হচ্ছে। তারপরে তুমি এখন আমি কী বই পড়েছো, তো বায়োগ্রাফি যদি তুমি বলে থাকো হ্যাঁ আমি অনেক, বায়োগ্রাফি তো থাকতে পারে ছোটদের
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সেটা বলতে পারো, এটা অনেকে পড়ে। তারপরে যদি শেক্সপিয়ার বলো পড়ো, গেটে বলতে পারো, টলস্টয় বলতে পারো, রবীন্দ্রনাথ বলতে পারো, নজরুল বলতে পারো। এই জিনিসগুলি তোমরা শিখবে, শিখে তারপরে তোমরা বলতে পারো। এখন যদি বলে যে ঠিক আছে হ্যাঁ কোন বই তুমি পড়েছো, তুমি বললা যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবনী আমি পড়েছি, তাহলে কে লিখেছেন? তুমি যদি পড়ে থাকো যে ছোটদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের একটা বই আছে আনিসুল হকের, তাহলে প্রথমে আনিসুল হক কে সেই বিষয়টা তোমাদের জানার দরকার আছে। তোমরা ফেসবুকে সার্চ দিলেও আনিসুল হক পাবে, অথবা বইয়ের মধ্যে কিছু আলোচনা থাকে, কারণ প্রথম আলোতে আনিসুল হক আছেন। তারপরে তোমার প্রিয় রাইটারকে এই প্রশ্নটা করতে পারে, তোমার প্রিয় লেখককে তুমি সেটা বলবা, ওই লেখক কবে জন্মগ্রহণ করেছেন, কী কী বই লিখেছেন, কোথায় বাড়ি, সব কিছু যেন তোমরা জেনে যাও। তারপরে তুমি যেই বই পড়েছো, হ্যাঁ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নিয়ে একটি গল্প বলো, তারপরে কী শিখেছো সেটা বলো। তারপরে ইংলিশেও ডেসক্রাইব করতে বলতে পারে, আবার বাংলাও তোমাদের বই ডেসক্রাইব করতে বলতে পারে। তো ইংলিশে যদি বলতে বলে তাহলে তোমরা চেষ্টা করবা যেন ইংলিশে বলা যায়, শিখে যাবা, তাহলে তাতে কোনো সমস্যা হবে না। বাংলায় বললে হ্যাঁ বলতে পারো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কোন বিষয়টা তোমার ভালো লেগেছে, তিনি কি কি কাজ করেছেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবে জন্মগ্রহণ করেছেন, এই প্রশ্নগুলির উত্তর তোমরা জানবা। তাহলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 1820 সালে জন্মগ্রহণ করেছেন। তিনি অনেক সমাজ সংস্কারমূলক কাজ করেছেন। উনি মেয়েদের শিক্ষার ব্যাপারে অনেক অগ্রণী ভূমিকা রেখেছেন, অনেক স্কুল প্রতিষ্ঠা করেছেন। তারপরে ওনাকে বিদ্যাসাগর কেন বলা হয় সেই জিনিসটা তোমরা শিখতে পারো। তারপর উনি কবে মারা গেছেন। এছাড়া ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নিয়ে তোমাদের ইউটিউবেতে যদি তুমি সার্চ দাও তাহলে এই একটা মুভি আছে, ওই মুভিটাও দেখে যেতে পারো, তাহলে দেখবা যে ওনার সম্পর্কে পরিপূর্ণ জেনে গেলা। তারপরে উনি কি করেছেন, সতীদাহ প্রথা করে সতীদাহ প্রথা তো না, সতীদাহ প্রথার পরে উনি বিধবা বিবাহর আইন রহিত করার জন্য উনি কাজ করেছেন। ওনার নিজের ছেলেকে বিধবা বিবাহে উদ্বুদ্ধ করেছেন এবং বিয়ে করিয়েছেন, এগুলি তোমরা বলতে পারো। তারপরে কত সালে করেছেন এগুলি, 1858 সালে সম্ভবত, একটু আচ্ছা 1858 সালে, তাহলে এই জিনিসগুলি তোমরা রাখবা। কত সালে মারা গেছেন, 1891 সালে। তারপরে ওনার রবীন্দ্রনাথ ঠাকুরের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নিয়ে বলেছেন 4 কোটি বাঙালি একজন মানুষ, তাহলে এই জিনিসটাও তুমি বলতে পারো যে রবীন্দ্রনাথ ঠাকুর এখানে উল্লেখ আছে, তুমি উনি কী করেছেন। রবীন্দ্রনাথ ঠাকুরের টিচারই বলা যায় যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, সেই জিনিসগুলি তোমরা এখানে আলোচনা করতে পারো। তাহলে যদি তুমি যেই বিষয়টা নিয়ে আলোচনা করবা সেটা যেন সম্পূর্ণ জানো, তোমাকে বললে যেন কিছু একটা বলে তাক লাগিয়ে দিতে পারো যে হ্যাঁ আমি সেটা বলেছি। তারপরে ডেসক্রাইব দ্য ক্যারেক্টার অফ দ্য বুক, এটা তো নোবেলের ক্ষেত্রেও যদি আসে, নোবেল তুমি বললা যে হ্যাঁ আমি নোবেল পড়তে ভালোবাসি, অনেক বই তো সাধারণত পড়ে, তাহলে পথের পাঁচালী পড়েছি। তারপর কেউ বলতে পারে, অনেকে তো বলে ছোটো ছোটো বইয়ের মধ্যে দীপু নাম্বার 2, এই বইটা অনেক প্রিয়, অনেকে পড়ে, তখন বলতে পারে যে হ্যাঁ দীপুর ক্যারেক্টার বর্ণনা করো। তারপর তারেকের ক্যারেক্টার বর্ণনা করো, ওইটাও একটা মুভি আছে দীপু নাম্বার 2 নিয়ে, জাফর ইকবালের লেখা। তাহলে তুমি কিন্তু সেখান থেকেও অনেক ভালো নলেজ নিবা, বইটা পড়বা প্লাস ভিডিওটা দেখবা, মুভিটা দেখলে সেখান থেকে তুমি অনেক কিছু জেনে যাবা, চোখের সামনে সেগুলি বেশি আসবে, তুমি বর্ণনা করতে পারো। তারপরে বলতে পারে তোমার মধ্যে কোন ক্যারেক্টারটা তোমার কাছে সবচেয়ে ভালো লাগছে, কোন চরিত্রটা তোমার ভালো লেগেছে। তুমি একটা বললা যে অপুর চরিত্র ভালো লেগেছে বা তারেকের চরিত্র ভালো লেগেছে দীপু নাম্বার 2 থেকে। তারপরে তুমি এটা থেকে কী শিখেছো, অনেক রকমের। হ্যাঁ আমি জেনেছি যে শত্রুর সাথে ভালো আচরণ করলেও বন্ধুত্বপূর্ণ বন্ধু হয়ে যায়, তারেক এবং অপুর সাথে যে সম্পর্ক সেইটা হতে পারে। তারপরে এখানে যে অনেকগুলি কাহিনী কিন্তু এখানে আছে, মায়ের ভালোবাসা কেমন হয় সেই জিনিসগুলি আমরা জানতে পারি। তারেকের মায়ের ব্যাপারটা দেখে কেমন লেগেছে সেটা দেখতে পারি, কিশোররা কীভাবে অ্যাডভেঞ্চার করে সেটা দেখতে পারি, এবং বাচ্চারা যে অনেক সৎ হয়, বন্ধুদের সাথে কেমন আচরণ করতে পারে সেই জিনিসগুলি আমরা শিখেছি। অনেক কিছু এখান থেকে শেখার আছে, তুমি তোমার মতো করে বলে ফেলবা। তারপরে আসতে পারে যে এই মুভি এটার মধ্যে একটা তৈরি হয়েছে, সেটা তুমি দেখেছো কি না, তাহলে এগুলি দিয়ে তোমরা আপাতত সেটা করবা। আরেকটা হচ্ছে কি, যখন তোমাকে বই নিয়ে বলবা বা যেই বিষয়টা নিয়ে আসবা সেখানে কিন্তু ওই বইটা পড়েছো, ওই বইটা সম্পর্কে তুমি জানো, তোমার একটা উৎসাহ দেখাবে
হ্যাঁ, তুমি কোন ধরনের বই পড়তে পছন্দ করো? হ্যাঁ, আমি জীবনী গ্রন্থ পড়তে পছন্দ করি। আমি রিসেন্টলি একটা বই পড়েছি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অনেক চমৎকার বই, অনেক ভালো লেগেছে। এইভাবে যদি তুমি বলে ফেলো তাহলে বুঝবে হ্যাঁ কী ভালো লেগেছে, তোমাকে আরও কিছু প্রশ্ন করি, তখন কিন্তু টিচার তোমার দিকে ধাবিত হয়ে যাবে। এখানে দেখো তোমাকে 5 মিনিট, 8 মিনিট, 10 মিনিট আটকে রাখার একটা ওয়ে তৈরি হয়ে যায়। তাহলে কি বুক পড়েছো সেটা তোমাদের গেল। তারপরে আসতে পারে যে আমার হবি সিঙ্গিং, আমি গান গাইতে পছন্দ করি। এটার ক্ষেত্রেও তুমি কোন গান পছন্দ করো, তারপরে তোমার প্রিয় সিঙ্গার কে, মানে গায়ক কে, তুমি কি কোনো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বাজাইতে পারো কি না, বাঁশি বাজাইতে পারো কি না, গিটার বাজাইতে পারো কি না, হারমোনিয়াম বাজাইতে পারো কি না, সেই জিনিসগুলি। তারপরে তোমাকে বলবে যে একটা গান গেয়ে শোনাও। তারপরে তুমি কোত্থেকে এই গান শিখেছো, তোমার কি আলাদা কোনো টিচার ছিল কি না, গানে তুমি কোনো পুরস্কার পেয়েছো কি না, এইসব জিনিস তোমাকে প্রশ্ন করবে। তাহলে আবার গান যদি হ্যাঁ গাইতে পারি, হ্যাঁ আমি হারমোনিয়াম বাজাইতে পারি, সাথে সাথে হারমোনিয়াম তোমার এখানে দিয়ে দিবে। আমি তবলা বাজাইতে পারি, তবলা দিয়ে দিবে, হ্যাঁ একটু বাজাও। তারপরে তুমি বাঁশি বাজাইতে পারি, হ্যাঁ বাঁশিও তোমাকে বলতে পারে যে একটু বাজিয়ে শোনাও আমাদেরকে। তুমি যদি এইসব দিয়ে দেখিয়ে দিতে পারো যে হ্যাঁ আমি পারি, তাহলেই কিন্তু তোমাকে নিয়ে নিবে। এই ক্ষেত্রে তোমার অনেকে দেয় যে গানে জাতীয় পুরস্কার পেয়ে থাকে, পুরস্কারের সার্টিফিকেটগুলি তুমি নিয়ে যাবা, সেখানে উল্লেখ করবা যে হ্যাঁ আমি সার্টিফিকেট পেয়েছি, আমি গানে ভালো। তারপর কোন গান পছন্দ করো, সিনেমার গান, অথবা দেখা গেল যে হিন্দি গান দিয়ে উদ্বোধন শুরু করে দিবে না, ভালো ক্লাসিক গান, দেশাত্মবোধক গান, নজরুল সঙ্গীত, ফোক সঙ্গীত, আবার এই যেগুলি খুব জনপ্রিয় সেই সব গান দিয়ে তোমরা শুরু করবা। ঠিক আছে? আমাদের একজন ছাত্রীকে কিছুদিন আগে তাকে প্রশ্ন করা হয়েছিল, তুমি কি গান গাইতে পারো? হ্যাঁ পারি। তারপর সে বলল যে আমি পুরস্কার পেয়েছি, তো একটা গান গেয়ে শোনাও। সে কিন্তু গান শুনিয়েছিল, বড় আশা করে এসেছি গো কাছে ডেকে লও। দেখো তার বুদ্ধি কিন্তু খুব চমৎকার, এবং সে কিন্তু ক্যাডেটে টিকেছিল। তাহলে এই যে বুদ্ধি করে একটা কিছু সুন্দর গানকে চয়েস করা, এবং ভাইবা বোর্ডে এই জিনিসটাই আসলে ছাত্র চাচ্ছে টিচারের কাছে, মায়ের কাছে, বা প্রার্থনা করতে চাচ্ছে, সেই জিনিসটাই তার মনের মধ্যে আসছে, সেইটাই যখন শুনিয়ে দিল, অবশ্যই টিচার মুগ্ধ হতে বাধ্য, তোমাকে নিয়ে নিতে বাধ্য। তারপরে আসো যে তোমার, যখন আমরা বলি যে তোমার হবি হচ্ছে আবৃত্তি করা। আবৃত্তি করা কখন? যখন আমি গান জানি না, যখন আমি কোনো অভিনয় জানি না, বা অন্য কোনো কিছু জানি না, তখন কিন্তু তুমি অন্তত আর কিছু না জানলেও বলো যে আমি একটা কবিতা পারি। এখন কবিতা কি বইয়ের একটা কবিতা পড়ে দিলে কি হবে, একটা ছড়া পড়লেই কি হবে? না, তোমার এই কবিতাটা এমন হতে হবে যেন তুমি সবাইকে তাক লাগিয়ে দিতে পারো। একটা সুন্দর কবিতাকে চয়েস করবা এবং আবৃত্তি করার জন্য। আমি কিন্তু আবৃত্তির জন্য মানুষ কবিতা, তারপরে হচ্ছে স্বাধীনতা শব্দটি কেমন করে আমাদের হলো নির্মলেন্দু গুণের, নজরুলের মানুষ, এগুলি ভালো ভালো কিছু কবিতা আছে, এগুলি যদি আগে থেকে প্রিপারেশান নিয়ে নাও এবং ভালো আবৃত্তিকারের কাছে তুমি আবৃত্তি শিখো, তাহলে কিন্তু তুমি সেখানে শুরু করতে পারবা। কবিতা অন্তত 2টা 3টা মুখস্থ রাখবা, কারণ একটা শিখলেই তো সব হয় না, এবং ভালোভাবে যদি না আবৃত্তি করতে পারো তাহলে কিন্তু সেটা বলতে যাবা না। আর কবিতা অনেক বড় থাকতে পারে, বড় হইলেও তুমি কিন্তু সবটা বলবা না। বিদ্রোহী কবিতা আমি বলা শুরু করলাম, ওরা কি শুনতে এত সময় কোথায়? তাহলে বা মানুষ কবিতায় বললা, সেখানে যেই অংশটা খুব মানে বললে তুমি সাহসের সাথে বলতে পারবা, খুব জোরে বলতে পারবা, বললে দেখা গেল যে সবাই মানে মজা পাবে, সেই জিনিসটা তারা বলবা যে হ্যাঁ আমি কিছু অংশ বলছি, তারপর ভালো অংশটা খুব সুন্দরভাবে আবৃত্তি করে দিবে সেটা। তারপরে এই ক্ষেত্রে তোমাকে আরও কিছু রিলেটেড প্রশ্ন করতে পারবে, তোমার প্রিয় কবি কে, তারপরে আমাদের পল্লী কবি কাকে বলা হয়, পল্লী কবির গ্রামের বাড়ি কোথায়, তারপরে পল্লী কবির আর কিছু কবিতা পারো কিনা, গান জানো কিনা, এইসব জিজ্ঞেস করতে পারে। নজরুল গীতি ছাড়া আর কোন গান পারো, রবীন্দ্রসঙ্গীত জানো, একটা দেশাত্মবোধক গান শোনাও। এই ধরনের প্রশ্নগুলি তোমাদের জিজ্ঞেস করতে পারে। আর রিসাইটিংয়ের ক্ষেত্রে আর কারোর ইয়াতে এই নির্মলেন্দু গুণ অথবা ভালো ভালো কবিতা তোমার ছড়া, যেগুলি পড়লে সবাই হাসবে, এই ধরনের, বা সবাই তোমাকে ভালোবাসবে। তুমি এখন যদি আবৃত্তি করতে গেলে উচ্চারণের দিকে খেয়াল রাখতে হবে, বলার ক্ষমতাটা খুব শক্তিশালী হতে হবে। সহজ আস্তে আস্তে বললা, সুন্দর আবৃত্তি হলো না, তাহলে কিন্তু বলার কোনো মানে হয় না। তো খেয়াল রেখে উত্তর করবা। তারপরে আমরা যখন বলি যে হ্যাঁ আমার প্রিয় শখ ড্রয়িং, এটা এরকম না যে ড্রয়িং বলছো আমি পার পেয়ে যাবো, আমাকে কোনো জিজ্ঞেস করবে না, খাতা দিয়ে দিবে, দিয়ে বললো যে আমার ছবিটা এঁকে দাও তো। তখন কি করবা? প্রিন্সিপাল বললো যে আমার ছবিটা দেখে আঁকতে পারো কিনা, জিজ্ঞেস করবে কোন ধরনের ড্রয়িং তুমি পছন্দ করো, কোনো পুরস্কার পেয়েছো কিনা, এই ধরনের জিজ্ঞেস করতে। কে তোমার ফেভারিট আর্টিস্ট সেটা বললা,
তারপরে কেন আর্টিস্ট শিল্পাচার্য জয়নুল আবদিন নিয়ে তোমার বলে ফেলতে পারে যে আমাদের আর্টের ক্ষেত্রে ফাউন্ডার কে, বাংলাদেশি মডার্ন আর্টের ফাউন্ডার কে, সেটাই শিল্পাচার্য জয়নুল আবদিন। কবে জন্মগ্রহণ করেছেন, কবে মারা গেছেন, এগুলিও কিন্তু তোমরা জেনে নিবা। তারপরে এস এম সুলতান সম্পর্কে কিছু জানো কি না, তাই না? এস এম সুলতান বাংলাদেশের একজন প্রখ্যাত আর্টিস্ট। তিনি পাবলো পিকাসোর সাথে এই ছবি এঁকেছেন, প্রদর্শনী করেছেন, এগুলি তোমরা কিন্তু জানবা। একবারে যে আমরা ড্রয়িং জানলে হবে তা না, আর ড্রয়িংয়ে ভালো হলেই কিন্তু দিবা। এবং অনেকেই আছে যারা সত্যিকার অর্থেই ছবি আঁকতে পারে, এবং বোর্ডে দেখা গেলো যে ওই প্রিন্সিপাল বলতেছে, স্যারের দিকে তাকাইয়া বসে বসে একটা ছবি এঁকে ফেলছে 5 মিনিটের মধ্যে, তখন কেমন মুগ্ধ হবে চিন্তা করো। তাহলে আঁকতে পারলে, ভালো করতে পারলে সেটা বলবা, কোনো কিছু জানি না সেটা বলে ফেলবা না, গোপন একটা না জেনে আমি দক্ষতার পরিচয় দিবা না, কিন্তু ধরা যদি পড়ো তাহলে কিন্তু সমস্যা হবে। তারপরে তোমার ভালো গান গাও, গানগুলি কি ইউটিউবে আছে দেখাও তো। ইউটিউবের সাথে সাথে প্রিন্সিপাল অথবা এডজুটেন্ট তোমাকে মোবাইল দিয়ে দেখাইলো যে এগুলি হ্যাঁ দেখতে পারে যে একটা গান শুনি, ইউটিউবে আছে, তুমি শোনাই দিলা, তাই না? আবার জিজ্ঞেস করতে হবে, তুমি কি সারাক্ষণ ইউটিউব নিয়ে পড়ে থাকো, তুমি কি ফেসবুক দেখো? এগুলিও কিন্তু সতর্কতার সাথে আনসার করতে হবে। হ্যাঁ, এটা দেখি না, কম দেখি, অথবা মাঝে মাঝে দেখি, তারপর পড়ার সময় দেখি না, এইগুলি রাখবা যদি জিজ্ঞেস করে থাকে। তারপরে তোমার মোনালিসা ছবিটা কে এঁকেছে, তখন তোমরা যেন লিওনার্দো দা ভিঞ্চি এঁকেছেন। তারপর উনি কোন দেশের, কবেকার, কোন শতাব্দীর কবি, সে আর্টিস্ট, সেটা যেন তোমরা বলতে পারো। তারপরে মাইকেল অ্যাঞ্জেলো এর সাথে চলে আসে, তার ওই সময়কার বড় বিখ্যাত ইতালীয় মাইকেল অ্যাঞ্জেলিও, তো তার নামটাও যেন তোমরা জেনে যাও, জিজ্ঞেস করলে যেন সব বলতে পারো। হ্যাঁ, তাহলে আর্টের ক্ষেত্রে এইগুলি তোমরা খেয়াল রাখবা। তারপরে আসে যে আমার ট্রাভেলিং। অনেকে বলে যে আমার প্রিয় শখ হচ্ছে ঘুরে দেখা, আমি বিভিন্ন জায়গায় যাই, ঘুরি। তখন তোমরা কিন্তু ঘুরলে বিভিন্ন জায়গায় যাবা, ভালো ইম্পর্টেন্ট জিনিসগুলো কিন্তু তোমরা নোট করে রাখবা, এগুলি নিয়ে কিন্তু রচনা বা কোনো একটা কিছু লিখবা, তাহলে কিন্তু প্র্যাকটিক্যাল হবে। আর এখানে তোমাকে জিজ্ঞেস করবে যে তুমি কি হ্যাভ ইউ এভার বিন টু সিলেট, সাজেক, কক্সবাজার অথবা এনি কান্ট্রি, এগুলি কিন্তু জিজ্ঞেস করবে। সাজেকে গেলে কি দেখেছো, কোথায় গিয়েছিলে, কোন হোটেলে ছিলে, কবে গিয়েছিলে, কেমন ছিল, রাত্রে কিছু দেখেছো কি না, এইগুলি প্রশ্ন করবে। দিনে কেমন দেখেছো, কেমন লেগেছে। তো এটা দিয়ে তুই না যে তুমি বলে ফেলো যে গিয়েছো, তাহলে কিন্তু খুব সর্বনাশ হয়ে যাবে। তো তোমরা গেলে বলবা, হ্যাঁ আমি সিলেটে গিয়েছিলাম, আমি সাজেকে গিয়েছিলাম, আমি কক্সবাজারে গিয়েছিলাম, আমি মালয়েশিয়া গিয়েছি, সিঙ্গাপুর গিয়েছি, শ্রীলঙ্কা গিয়েছি, ইংল্যান্ডে ঘুরে আসছি, এই ধরনের যা আসে তোমরা কিন্তু বলবা। একবারে একটা প্রশ্ন এখান থেকে জিজ্ঞেস করে যে এই তোমাকে যদি কোনো অপশন দেওয়া হয় কোনো একটা দেশে যেতে, তাহলে কোন দেশে যাবা? এটাও কিন্তু খুব সতর্কতার সাথে আনসার করতে হবে। তুমি যদি বলো যে হ্যাঁ আমি এই দেশে যাব, তাহলে কেন যাবা, ওই দেশের রাজধানী কোথায়, এগুলি নিয়ে ওর কী অ্যাট্রাকশান আছে সেগুলি কিন্তু তোমাকে বলবে। হ্যাঁ আমি মালয়েশিয়া যাব বা শ্রীলঙ্কায়, সিঙ্গাপুর, এগুলি। হ্যাঁ, কিছুদিন আগে একটা মেয়েকে আমাদের পরিচিত জিজ্ঞেস করেছিল যে তোমাকে যদি কোনো দেশে যেতে বলা হয় কোন দেশে যাবা, তো সে ভাবছে যে আমাকে তো এখন ধরবে, সে মনে মনে বললো যে আমি কুয়েত বলেছি, কারণ কুয়েতের রাজধানী আমি জানি। তখন স্যার বললো যে হ্যাঁ তুমি কুয়েতে যাবা কেন, পৃথিবীর এত দেশ থাকতে কুয়েতে কেন পছন্দ করেছো? তারপর মেয়েটা যে উত্তর দিয়েছে খুব চমৎকার ছিল। সে বললো যে আমার কাছে সব দেশই সমান, আমি কোনো দেশে যাইনি, তবে আমার এক আন্টি কুয়েতে থাকেন, তো এই জন্য আমি চাচ্ছি যে কুয়েতে যেতে। তাহলে খুব ভালো আনসার, তাহলে আর তোমার কোনো অপশন থাকে না। এই নিয়ে আরও প্রশ্ন থাকতে পারে, বাংলাদেশের আরও কোনো বিখ্যাত স্থানের নাম, যেমন সোমপুর বিহার কোন জেলায় অবস্থিত, যেন তোমরা পট করে বলে ফেলতে পারো। ঠিক আছে, তাহলে এইগুলিও রাখবা। এগুলি এই ট্রাভেলিংয়ের ক্ষেত্রে বাংলাদেশের ঐতিহাসিক স্থানগুলিকে তোমরা গুরুত্ব দিবা। তারপরে তোমাকে জিজ্ঞেস করতে পারো যে তুমি কি কোনো পুরস্কার পেয়েছো, কি পুরস্কার পেয়েছো, কবে সেটা পেয়েছো, এইটা এখন তুমি বলবা। তারপরে বলবা যে পুরস্কারটা যে পেলো কীভাবে তুমি এনজয় করেছো। এগুলি তোমার স্বাভাবিক প্রশ্ন দুই একটা করতে পারে, এছাড়া অন্য কিছু না। এই জন্য তোমার এই অংশটাই তুমি খেয়াল রাখবা, খেয়াল রেখে তোমরা আনসার করবা। এখানে যদি তুমি ভালো শো করতে পারো, তাহলে পরবর্তীতে তোমার আরও সহজ প্রশ্ন হবে। তো তোমরা আশা করছি যে এখানে যেই প্রশ্নগুলি আছে সাধারণত হুবি থেকে আর আলাদা কোনো প্রশ্ন আসবে না। তারপরেও তোমাদের মনের মধ্যে যদি জাগে যে না আরও কিছু ভালো শুনি
সুন্দর প্রশ্ন আছে আমার সাথে তোমরা শেয়ার করতে পারো, তাহলে আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে লিখে দিতে পারো যে হ্যাঁ এই ধরনের প্রশ্ন হতে পারে, বা ক্যাডেটরা যারা পরীক্ষা দিয়েছো তারাও বলতে পারো যে আমাদের এই রিলেটেড আরেকটা প্রশ্ন করেছিল, তাহলে অন্য ছাত্ররা উপকৃত হবে, আমরাও বুঝতে পারবো যে কেমন প্রশ্ন এসেছিল। তো তোমাদের প্রত্যেককে ধন্যবাদ, তোমরা আমাদের সাথে থাকো, আমরা আরও ভিডিও দেব তোমাদের জন্য, ভাইবা বা যে কোনো ক্যাডেট কলেজের ভর্তির ব্যাপারে প্রমোশন না হয় সেগুলি আমরা আলোচনা করব। তো ধন্যবাদ তোমাদের সবাইকে, তোমরা সবাই ভালো থেকো, এবং যারা ভাইবা এই বছর দিচ্ছ তাদের জন্য শুভকামনা রইল।